রিসেন্টলি ট্রাম্প বলেছেন তিনি যে ট্যারিফ পলিসিগুলো এখন ফলো করছেন, ইউএসএ কোর্ট যদি তাকে সেগুলো করতে না দেয় তাহলে ওয়ার্ল্ডকে আবারও ফেস করতে হতে পারে আরও একটা গ্রেট ডিপ্রেশন। 1929 থেকে 1939 অব্দি যেটা চলেছিল, আর যার পরেই শুরু হয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু কি এই গ্রেট ডিপ্রেশন, ওয়ার্ল্ড ওয়ার টু এর সাথে কি এর লিঙ্ক? ট্রাম্প বলছেন তাকে আটকানো হলে গ্রেট ডিপ্রেশন আসতে পারে। এদিকে জেনে নিন কিভাবে তার অ্যাকশনস গুলোই অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারে গ্রেট ডিপ্রেশন। আর সবশেষে জানতে পারবেন মোদিজি কিভাবে ওয়ার্ল্ডকে এখনো বাঁচিয়ে রেখেছেন এই সবকটা সিনারিও গুলো থেকে। সবার প্রথমে তো গ্রেট ডিপ্রেশন মানে বলতে পারেন ম্যাসিভ ইকোনমিক ক্র্যাশ ওয়ার্ল্ড ওয়াইড। শুরু হয়েছিল যেটা আমেরিকাতে, দেন পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি 1929-এ আমেরিকাতে ইকোনমিক দিক থেকে পরপর কিছু ভুল স্টেপস নেওয়া হয়েছিল। ফার্মিং, মাইনিং আর টেক্সটাইলের দিক থেকে স্ট্রাগল করা সত্ত্বেও অটোমোবিল, রেডিও ইত্যাদি অন্যান্য বিভিন্ন সেক্টর ভালো মতন করে পারফর্ম করছিল, ফলে স্টক মার্কেটও অনেকটা হাই ছিল। ভুলটা হয়েছিল এটা ধরে নেওয়া যে মার্কেটটা চিরকালই সেরকম পজিটিভ থাকবে, যে কারণে ইনভেস্টরদের বেশিরভাগই স্টক বাই করে যাচ্ছিল ঋণের ওপরে ভিত্তি করে। স্টক প্রাইসের মাত্র 10% হতো তাদের নিজেদের মানি, বাকি সবটাই তারা ধার হিসেবে নিত ব্যাংক থেকে। ব্যাংকের দিক থেকেও এ ব্যাপারে সেরকম কোনো স্ট্রিক্ট নিয়ম ছিল না, ফ্রিলি ইচ্ছে খুশি মতন ধার দিত, যার ফলস্বরূপ মার্কেট একটুখানিও নিচে চলে গেলে রিস্ক ছিল ইনভেস্টরদের অনেকটা ঋণের জালে জড়িয়ে যাওয়ার। 1929-এ সেরকমই কিছু একটা হয়েছিল। অক্টোবর 24 মার্কেট খানিকটা নেগেটিভ দেখলেই ইনভেস্টররা দ্রুত তাদের স্টকগুলোকে সেল করে দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। অক্টোবর 29-এ যেটা আরো লার্জ স্কেলে হয়, 1.5 কোটির থেকেও বেশি শেয়ার একদিনেই সেল করে দেয় ইনভেস্টররা, ফলে ইউএস এর মার্কেট পুরো ক্র্যাশ করে যায়। যার করে এটা একটা নেভার এন্ডিং স্টোরিতে পরিণত হয়ে গেছিল। ফার্স্ট ইউএস, দেন ইউরোপ, তারপর পুরো ওয়ার্ল্ডে এর এফেক্টটা দেখা দিতে শুরু করেছিল। তার উপর আবার 1930-এ নিয়ে আসা হয়েছিল স্মুথ হলি অ্যাক্ট। সিম্পল ভাবে বললে ট্রাম্পের মতনই প্রোটেকশনিস্ট ট্যারিফ পলিসি, যার পরেই শুরু হয়ে গেছিল ট্রেড ওয়ার, সিমিলার আজকের সময়ের মতো। এসবের ফলে ওয়ার্ল্ডে যে সেই সময় রিসেশন এসেছিল তাকেই বলা হয় গ্রেট ডিপ্রেশন। ওয়ার্ল্ডের জিডিপি রাফলি 15% মতো শ্রিঙ্ক করে গিয়েছিল। ফর কম্প্যারিজন 2008-9 যে ইকোনমিক স্লোডাউন এসেছিল সেই সময় মাত্র 4% মতো জিডিপি ওয়ার্ল্ড ওয়াইড শ্রিঙ্ক করেছিল। এই ডিপ্রেশনই ছিল আবার একটা মেইন কারণ ইউরোপে ইনস্টেবিলিটি আসার জন্য, যার ফলে ইভেন্চুয়ালি ওয়ার্ল্ড ওয়ার টুটা শুরু হয়েছিল। বর্তমান সময়েও সেই একই রকম ইকোনমিক স্লোডাউন দেখা যাচ্ছে ওয়ার্ল্ডে। ভারত আর কিছু হাতে গোনা দেশ বাদ দিয়ে অনেকগুলো দেশই আছে যারা হয় স্লোডাউন ফেস করছে, আর না হলে সোজা শ্রিঙ্ক করে যাচ্ছে ইকোনমিক দিক থেকে। অনেকগুলো দেশ আছে ইউরোপে যারা বেশ কিছু সময় ধরে অলরেডি ইনফ্লেশন ফেস করছে। তার উপর আবার সেম ওই প্রোটেকশনিস্ট ট্যারিফ পলিসি। বলতে গেলে গোটা ওয়ার্ল্ডের সাথেই ট্রেড ওয়ার শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই ইউএস এর উচিত ছিল না ট্যারিফ ওয়ার শুরু করে দেওয়া। কারণ ইউএস এর টোটাল ডেট হলো $37 ট্রিলিয়ন, জিডিপির থেকেও অনেকটা বেশি। ইনফ্লেশনও অনেক সেক্টরে অলরেডি ফেস করছিল ইউএস। তার উপর ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল আর রেয়ার আর্থের দিক থেকে হয় ইন্ডিয়া, না হলে চায়না, আর না হলে দুটো দেশের ওপরেই হেভি ডিপেন্ডেন্স। এছাড়া আরো কিছু দেশ অবশ্যই আছে যাদের থেকে ইউএস হেভিলি ইম্পোর্ট করে, তবুও ইন্ডিয়া চায়নাকে বিশেষ করে এমফাসাইজ করার কারণ হলো দুটো দেশই ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসিকে ফলো করে। সো এমন না যে ইউএস যা বলবে সাথে সাথেই তা শুনে নেবে। তাছাড়া ভারত আর চীনের যখন কথা হচ্ছে, ভারতের ওপরে এখন ট্যারিফ ইম্পোজ করা 25%, 50% হয়ে যাবে আর কিছুদিন পর থেকে। চীনের ওপরে ইম্পোজ করা 30%, আরো বাড়ানোর কথা চলছে, বাট সেটা আরো 90 দিনের জন্য পজ আছে। তাছাড়া আরো অন্যান্য দেশের ওপরেও এরকম করে ট্যারিফ ইম্পোজ করে দেওয়া। মনে রাখবেন 1929-30-এ এই ট্যারিফের কারণেই সিচুয়েশনটা আরো এসকেলেট করে গিয়েছিল। বেশ কিছু দেশ আছে যারা বর্তমানে ট্যারিফের ভয়ে ইউএস এর সাথে কোনোভাবে ডিল করে নিয়েছে। সেখানে কিছু দেশ আছে আবার যারা এইভাবে ওয়ান সাইডেড ডিল করতে কোনোভাবে রাজি না। ভারত আর চীন হলো যে গ্রুপটাতে সবার আগে ট্রাম্পের ট্যারিফের এগেনস্টে রুখে দাঁড়িয়ে আছে। চীনের উপরে 90 দিনের পজ লাগানো হয়েছে ঠিকই, বাট সবাই জানে যে মুহূর্তে ইউএস ট্যারিফের পরিমাণটা চীনের উপরে বাড়িয়ে দেবে সাথে সাথেই চীন রিটালিয়েট করবে, অলরেডি যেটা বছরের শুরুতেই করেছিল। চীন আর ভারত দুটো দেশই একসাথে রিটালিয়েট করলে ইউএস এর ইকোনমিতে অবভিয়াসলি বড় একটা ইম্প্যাক্ট পড়বে। অনেকগুলো সেক্টরে ইউএস এর ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, সাপ্লাই চেনে এফেক্ট পড়বে, আর সব থেকে ইম্পর্টেন্ট তিনটে দেশ টপ 4 ইকোনমি হওয়ায় গ্লোবাল মার্কেটেও একটা প্যানিক দেখা দেবে, গ্রেট ডিপ্রেশনের সময় ঠিক যেরকমটা হয়েছিল। সো এই কারণেই যেন মনে হচ্ছে ট্রাম্প অ্যাভয়েড করছেন ভারত আর চীন দুটো দেশের সাথেই একসাথে ট্রেড ওয়ার শুরু করে দেওয়া। যখন চীনের সাথে এসকেলেশন হয়েছিল বছরের শুরুতেই, তখন ভারতের দিকে খানিকটা সফট ছিলেন। এখন ভারতের সাথে যখন এসকেলেট করছেন তখন চীনের ওপরে আবার 90 দিনের পজ লাগিয়ে রেখেছে।
মনে হচ্ছে যেন ট্রাম্প কশাস থাকার চেষ্টা করছেন, একসাথে হিট ব্যাক চাইছেন না। কিন্তু যেমনভাবে তিনি হঠাৎ করে মুড চেঞ্জ করে নিচ্ছেন, হঠাৎ করে যে কোনো ডিসিশন নিয়ে ফেলছেন, তাতে করে এই পসিবিলিটিটাকেও ডিনাই করা যায় না যে ফাইনালি তিনি হয়তো দুটো দেশের সাথেই একসাথে ট্রেড ওয়ার শুরু করে দিলেন। সেক্ষেত্রে পিছু হটার আর কোনো রাস্তা থাকবে না। তার উপর ভারত এখনো রিটালিয়েট করা শুরু করেনি। মোদিজি পেশেন্স দেখিয়ে যাচ্ছেন, ডিপ্লোম্যাটিক চ্যানেলস অন করে রেখেছেন পজিটিভ আউটকামের কথা মাথায় রেখে। কিন্তু ট্রাম্প যদি ট্যারিফ নিয়ে ভারতের সাথে আরও এসকেলেট করেন, সেক্ষেত্রে মোদিজিও বাধ্য হবেন একটা হার্ড রিপ্লাই দিতে, বাধ্য হবেন তখন রিটালিয়েট করতে। অলরেডি যেটার ব্যাপারে স্পেকুলেশনও চলছে। আর যদি সেটা হয়, চীনও জয়েন করার চান্স আছে। সাথে ভোলা উচিত না, ব্রাজিল আর সাউথ আফ্রিকাও সিমিলার জিনিস ফেস করছে। ব্রাজিলের উপরেও 50% ট্যারিফ, সাউথ আফ্রিকার উপরে 30%। সাথে ভারত হলো অলমোস্ট লাইক গ্লোবাল সাউথের একটা লিডার। অনেকটাই সম্ভাবনা আছে গ্লোবাল সাউথের থেকে একটা মেজর পুশব্যাক হওয়ার। সেক্ষেত্রে ইউএস তথা গ্লোবাল ইকোনমির ওপরে ইম্প্যাক্ট তো অবশ্যই পড়বে। সো মনে হচ্ছে যেন মোদিজি শান্ত থাকার ফলেই প্রেসিডেন্ট ট্রাম্পের ডিসিশনগুলোর ফলে হওয়া ইম্প্যাক্টগুলো গ্লোবালি তাও অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড এখনো তাও ব্যালেন্সে আছে, শান্তি তাও এখনো বজায় আছে। বাট কতদিন সেটা বজায় থাকবে সেটা অবশ্যই দেখার বিষয়।